এনটিপিসি। তো স্যার এনটিপিসি এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখাবে 1% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে মার্কেট ক্লোজ, কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে জাস্ট কিছুক্ষণ আগে। তো চলুন দেখে নিই রেজাল্ট কি বলছে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে, 3.24, এক বছর আগে 12.24, আগের কোয়ার্টারে 3.25, এই কোয়ার্টারে আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম যেখানে রেভিনিউ ইনকাম এবং আদার্স ইনকাম রয়েছে, তো দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানিটা 48,816 কারোর ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 45,597, এই কোয়ার্টারে 51,085। তো ইনকাম ইয়ারলি জাম্প করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির ইনকাম জাম্প করেছে, যেখানে 48টা 51 হয়েছে এবং 45টা 51 হয়েছে। তো চলুন এবার খরচাটা দেখে নিই। টোটাল এক্সপেন্সেস, যদি খরচা ঠিকঠাক থাকে তাহলে প্রফিট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি খরচা দেখলে দেখা যাবে, দেখুন 40,652 কারোর খরচা করেছে এক বছর আগে, আগের কোয়ার্টারে 38,467, এই কোয়ার্টারে 43,390। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 8,163, আগের কোয়ার্টারে 7,130, এই কোয়ার্টারে 7,694। তো কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। কমার পিছনে কারণ খরচাটাকে কোম্পানি কিন্তু কন্ট্রোল করতে পারেনি, তার জন্যই কোম্পানির প্রফিট ইয়ারলি কমেছে, যদিও বা কোম্পানির রেভিনিউ বেড়েছিল। তো এবার প্রফিট, মেন প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়, নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে, সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে 6,490, আগের কোয়ার্টারে 5,169, এই কোয়ার্টারে 7,898। তো অপারেটিং প্রফিট মানে মেন প্রফিট দেখলে দেখা যাবে 6,400টা 7,800 হয়েছে। এখানে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে ইয়ারলি, কোয়ার্টারলি 5,100টা 7,800 হয়েছে। তো কি এমন হলো যেখানে কোম্পানির প্রফিট এতটা ভালো করেছে? দেখুন এখানে দেখলে দেখা যাবে 8 নম্বর কলমে ডিফারেল অ্যাকাউন্ট ব্যালেন্স, সেটা কিন্তু অ্যাড হয়েছে। কত অ্যাড হয়েছে দেখুন, দেখলে দেখা যাবে 2295, যেটা আগে ছিল কত 5,601, এক বছর আগে 6,701, আগের কোয়ার্টারে 5,513। তো এখান থেকে দেখলে দেখা যাবে এক বছর আগে 211 করোড় মাইনাস হয়ে 6,490 হয়েছে, কিন্তু এই কোয়ার্টারে 2,295 করোড় অ্যাড হয়ে 7,897 হয়েছে, যেটা আগের কোয়ার্টারও 334 করোড় মাইনাস হয়েছিল। তো এইটা অ্যাড হওয়ার জন্য কোম্পানির প্রফিট কিন্তু এতটা ভালো প্রেজেন্ট করেছে। নিউজ চ্যানেলগুলো দেখলে দেখা যাবে যে বলছে প্রফিট জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেসিস কত 22%। তো আসল জিনিসটা কিন্তু এইটা নয়, আসল জিনিসটা আমরা আলোচনা করলাম। তো এখানে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে 3 টাকা 35 পয়সা করে পার শেয়ার। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরেই কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আজকে মার্কেট বন্ধ, এখন দেখার বিষয় যে মন্ডেতে এই কোম্পানিটা কীরকম রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। ভোডাফোন আইডিয়া কোম্পানিটা প্রায় মৃতপ্রায় কোম্পানিতে পরিণত হয়েছিল, যেখানে এই কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করছে গভর্নমেন্ট। কেন? কারণ এয়ারটেল এবং জিওর যে ডিওপলি বিজনেস, সেই ডিওপলি বিজনেসটাকে আটকানোর জন্য। তার জন্য আমরা দেখেছিলাম গভর্নমেন্ট তার যে কার্যাটা ছিল সেটাকে শেয়ারে পরিবর্তন করে 49% স্টেক এখন শেয়ারের গভর্নমেন্টের কাছে রয়েছে। তো এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে 0.15% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার মেন প্রবলেম হচ্ছে কর্জা। সুপ্রিম কোর্টের কাছে একটা আশা ছিল যে এজিআরের ডিউ ছিল না, সেই এজিআরের ডিউ নিয়ে এই কোম্পানিটা এবং এয়ারটেল কোথায় গেছিল? সুপ্রিম কোর্টে গেছিলো। তো সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে মাপ করেনি, রিজেক্ট করেছে। তো আমরা দেখেছিলাম সেদিনকে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছিল, এক্সপেকটেশন ছিল হয়তো সুপ্রিম কোর্ট মাপ করে দেবে। তো এখন প্রবলেমটা হচ্ছে টাকা, এই কোম্পানিটার ফান্ডের প্রবলেম। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কথাবার্তা বলছে কিসের জন্য? ফান্ড রাইজের জন্য, কত 22,000 করোড়ের বিভিন্ন ব্যাংকের সাথে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ভোডাফোন আইডিয়া কথাবার্তা বলছে কিসের জন্য? আবার কর্জার জন্যে। কার সাথে? ব্যাংকের সাথে। কিসের জন্যে? আনসার্টেনিটি অ্যারাউন্ড দ্য টেলকো রেগুলেটরি ডিউস ক্লিয়ার করার জন্যে। তো কোম্পানিটা সুপ্রিম কোর্ট থেকে যে ডিসমিস করে দিয়েছে কেসকে, তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি 45,000 করোড় ওয়েভার অন পেনাল্টিস
অ্যান্ড ইন্টারেস্ট লাইক কত টু ইটস 83,400 কারোর অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ লাইবিলিটি। তো এত কিছু কোম্পানিটার মধ্যে রয়েছে, যেখানে গভর্নমেন্ট চেষ্টা করছে ঠিকই, কিন্তু এই কোম্পানিটার এত পরিমাণে কর্জা রয়েছে, কোম্পানিটা এই কর্জা থেকে বেরোতেই পারছে না, যার জন্য কোম্পানি প্রফিট করতে পারছে না। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আবারও 22,000 কারোর কর্জা নিতে চলেছে, বিভিন্ন ব্যাংকের সাথে কথাবার্তা চলছে। তো ভালো খবর খুব খুঁজে খুঁজে দুই একটা আসে, কিন্তু বাদবাকি যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবই নেগেটিভ খবর। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে গেলে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। অশোক লেল্যান্ড অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, আমি রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, তার সাথে কোম্পানিটা ডিভিডেন্ড এবং 1:1 বোনাসও ডিক্লেয়ার করেছে। তো আজকের দিনে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে। যে অশোক লেল্যান্ড এই কোম্পানিটা কী করতে চলেছে, যে 1,000 কারোর ক্যাপেক্স করতে চলেছে FY26-এ। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে কোম্পানি আরও নতুন করে 1,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তার বিজনেসে, যেখানে বলছে কি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HAL কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট, ড্রোন, এরোস্পেস এবং মেনটেন্যান্স এইসব কাজ এই কোম্পানিটা করে এবং পার্টসও প্রোভাইড করে সারা ওয়ার্ল্ডে এভিয়েশন সেক্টরগুলোকে। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 1.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আমরা দেখেছিলাম বা আমরা আলোচনাও করেছিলাম যে এই কোম্পানিটা জানিয়েছে এই কোম্পানিটা এই বছরে অর্থাৎ 2025-এ কটা 12টা তেজাস ডেলিভার করবে। আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে, যেখানে এই কোম্পানিটার প্রবলেম কী ছিল, প্রবলেম ছিল ইঞ্জিন। জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করছিল না বলে এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারছিল না। তো সেই ইঞ্জিন নিয়ে সমস্যা মার্চেই কেটে গেছে এবং ইঞ্জিন আসতে শুরু করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা এয়ারক্রাফট এই বছরের মধ্যে 12টা ডেলিভার করবে জানিয়ে দিয়েছে। তো জেনারেল ইলেকট্রিক কমিটমেন্ট করেছে যে ইঞ্জিনটা তেজাসে লাগছে, অর্থাৎ F404 ইঞ্জিন, যেটা HAL-কে দেওয়ার কথা ছিল, সেটা বলছে যে 2027 থেকে 24 ইউনিট দেবে, যেখানে তারা 12 ইউনিট করে দিচ্ছিল। সেই 12 ইউনিটটা বলছে কি 2027 থেকে 24 ইউনিট দেবে। তো যেই ডিলেটা হয়েছে না, এই 24 ইউনিট যদি আসে, HAL পুরোপুরি সক্ষম যে ইঞ্জিন ঠিকঠাক টাইমে আসলে পরে এই কোম্পানিটা ঠিকঠাক টাইমে তেজাস ডেলিভার করতে পারবে। তো ইঞ্জিন আসছিল না বলে কিন্তু কোম্পানিটা ঠিক টাইমে তেজাসকে ডেলিভার করতে পারছিল না। তো এই নিউজটা কিন্তু এই কোম্পানির জন্য যথেষ্ট ভালো নিউজ, যেখানে প্রতি বছর 2027 থেকে প্রতি বছর 24 ইউনিট ইঞ্জিন আসবে। যেটা দেখুন কারেন্ট 12টা ইউনিট আসছে, তো বলছে 2027 থেকে 24টা করে আসবে। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য যথেষ্ট ভালো নিউজ। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেউ এই ভিডিওতে যেসব কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।